নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব প্রখ্যাত সাহিত্যিক শ্রী সমরেশ মজুমদারের লেখা গল্প করাত। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা নতুন শুনছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প করাত। 1200 টাকা দিয়ে একটা টেপ রেকর্ডার কেনার ক্ষমতা আর যার থাকে থাকুক, সুবলের ছিল না। তবু তবু কোঅপারেটিভ থেকে ধার নিয়ে সে যন্ত্রটা কিনে ফেলল। প্রথম দিন যখন ওটা নজরে আসে, তখনই বুকের ভেতর উত্তেজনা শুরু হয়েছে। কেমন নিটোল মোলায়েম দেখতে, জাপানে তৈরি। শব্দ শুনলে মনে হয় কেউ যেন বুকের মধ্যে বসে কথা বলছে। একটা রাত খুব অস্বস্তিতে কেটেছে তার, যার জিনিস সেই কান্তিদা বলেছিল, এসব স্মাগল জিনিস বাজারে 2000-এও পাবে না। হঠাৎই আমার হাতে এসে গিয়েছে, ভালো খদ্দের পেলে বিক্রি করে দেব। কত দাম নেবেন? আমি তো ব্যবসা করি না, যা দাম মানে 1200 পেলেই হবে। তুমি তো সরকারি অফিসে কাজ করো, দেখো তো কেউ যদি আগ্রহী হয়। কান্তিদা বলেছিল। রাত্রে খাটে শুয়ে এপাশ ওপাশ করলো সুবল। তার ঘরের মাপ 8 ফুট বাই 10 ফুট, খাট 4 বাই 7, জানলা একটা, মাথার উপর পাখা 36 ইঞ্চির। এছাড়া একটা আলমারি আছে, যার পাল্লা দুটো খোলার সময় খাটে লাগবো হয়। এছাড়া আছে একটি 3 বছরের পুত্র এবং 25 বছরের স্ত্রী। সুবলের বয়স 30। সরকারি অফিসে সুবলের অবশ্য কিছু উপরই আয় আছে। 600 টাকা বেতনের পর সেগুলো যোগ করলে আরো শখানেক তো বটে। তবে সেটা সাহেবের চরিত্র অনুযায়ী কমে বাড়ে। এখনকার সাহেব খুব কড়া, ফাঁটিদের কাছ থেকে ঘুষ খান না। ফলে বাজার মন্দা যাচ্ছে সুবলের। সেকশনের বাবুরাও অখুশি। এই অবস্থায় 1200 টাকা খরচ করবার কোনো উপায় ছিল না। সারা রাত ছটপট করলো সুবল। এমন মোলায়েম টেপ রেকর্ডার, কি শব্দ! লতার একটা ক্যাসেট চালিয়েছিল কান্তিদা, যেন কোকিল ডাকছিল। খাটের নিচে বাচ্চা নিয়ে শুয়েছিল মালতী। তাকে উসকুস করতে দেখে বলল, আমার শরীর খারাপ। তোমাকে কে ডেকেছে? হ্যাঁ, তা তো বলবে। আজ সেই ডাইনি বুঝি নজর দিয়েছিল? বাজে বকো না। হ্যাঁ, এই কথা তো সহ্য হবেই না। তা নতুন বাড়ির কি হলো? চাইলেই বাড়ি পাওয়া যায়? আমি ওসব জানি না। 1 মাসের মধ্যে যদি বাড়ি না বদলাও, তাহলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাব, বলে দিলাম। যাবে যাও, আমি কি করব? হ্যাঁ, তাই তো। আমি বাপের বাড়ি গেলে তোমার তো পোয়া 12। ওই ডাইনির সঙ্গে লীলা করতে আর বাধা থাকবে না। ও ভগবান, আমি যে কি করি! আহ, অত জোরে চেঁচিও না। রাত দুপুরে পাড়ার লোকের ঘুম ভাঙাবে। বেশ করেছি। তিনি স্বর্গে গেছেন, কত পুণ্যবতী ছিলেন। তিনি আমাকে বলে গিয়েছিলেন, বৌমা একটু সাবধানে থেকো, নিচের তলার ওই ভাড়াটে বউটা ঠিক সুবিধের নয়। খোকার দিকে নজর ছিল। কথাটা এই পর্যন্ত বোধহয় 1000 বার শুনেছে সুবল। মালতীর রক্তে মিশে গিয়েছে কথাটা। খুব ভালো মুহূর্তের পরে আচমকা বলে বসে কথাটা। সেই মুহূর্তে হয়তো মোটেই আশা করেনি সুবল কথাগুলো। আর তখনই মায়ের প্রতি এক ধরনের আক্রোশ মনে পাক খায়। কোনো মা নিজের সন্তানের এমন ক্ষতি করতে পারে? যৌবনের শুরুতে যে কোনো যুবকেরই
একটু আধটু চিত্তচাঞ্চল্য হয়, সুবলেরও হয়েছিল। তখন সেই ঘরে একা থাকতো। নিচের ঘরগুলোর দুটোয় মা আর দাদা বৌদির বাচ্চারা, আর সিঁড়ির মুখটায় হরিপদদা এবং তার বউ। হরিপদদা রেলে কাজ করেন, টিটি। বৌদি এতকাল দেশে ছিলেন। এখানে নিয়ে এসে সেই হরিপদদা মাকে বলেছিলেন, মাসিমা, আপনার ভরসায় ওকে নিয়ে এলাম। আমার তো ঘোরাঘুরি চাকরি, ওকে একটু দেখবেন, একা থাকবে তো। মা বলেছিলেন, নিশ্চয়ই নিশ্চয়ই, এক ছাদের তলার ভাড়াটে দেখবো না। বা, বেশ সুন্দর বউ তো, তা কোলে একটা বাচ্চা না এলে মানায়? প্রথম দর্শনে চিত্তচাঞ্চল্য হয়েছিল। মনে হয়েছিল হরিপদদার সঙ্গে মানায় না। যেমন লম্বা তেমন ফিগার, কি চুল মাথায়। বাচ্চা হয়নি বলে শরীর অমন নিটোল। দু একদিনের মধ্যে চূড়া চাহনি টেপা হাসি শুরু হলো। সেই সব হাসি দেখে ঘরে ঢুকে সুবলের মনে হতো সে মরে যাবে। রক্তে যেন কুলুকুলু শব্দ বাজত। সুবলের ঘরের সামনে দিয়ে সবাইকে ছাদে কাপড় মেলতে যেতে হয়। ভেজা কাপড়ে নতুন বৌদি যখন সেখানে যেত, তখন পায়ের ডিমটা আচমকা সুবলের চোখে লেপটে দিত। কিন্তু ঈশ্বরের দিব্যি, কথাবার্তা হয়নি কখনো। তাকে দেখলেই যে নতুন বৌদির বুকের আঁচল ঝুলে পড়ে, সেটা বুঝে চমৎকার আরাম লাগতো। বাক্যালাপ ছাড়াই পরস্পরের বেশ জানাশুনো হয়ে গিয়েছিল। একদিন শুনলাম মা বলছে, আমার ছোট ছেলে সরকারি চাকরি করে, বড় লাজুক। তা তোমার যদি বোন টোন থাকে তো বলো, সম্বন্ধ করি। নতুন বৌদি হেসে বলেছিল, অত লাজুক ছেলে বিয়ে করবে তো? আর গোলমালটা পাকালেন হরিপদতাই। সাহেবের ছেলের টিকিট কাটতে হাওড়ায় গিয়েছিল সুবল। যাওয়া আসার ভাড়া বাবদ 5টা টাকা দিয়েছে সাহেব। এ থেকে ভালো থাকবে, তাই মনে ফুর্তি ছিল। টিকিট নিয়ে কয়েকবার যেতে হরিপদদার সঙ্গে দেখা। ওকে দেখে যেন হাতে স্বর্গ পেলেন ভদ্রলোক। বললেন, হ্যাঁ সত্যি, মাথার উপর ভগবান আছেন। কি করব ভেবে পাচ্ছিলাম না। শোনো, বিকেলে তোমার কাজ আছে কোনো? হরিপদদা তার হাত ধরল। কাজ? সুবল বুঝতে পারছিল না। তাহলে ভাই, আমার একটা উপকার করো। আজ ইভিনিং শোতে তোমার বৌদিকে নিয়ে সাগরিকা দেখতে যাওয়ার কথা ছিল। ও সোজা চলে আসবে হলে। কিন্তু ভাই, হঠাৎ আমার যা ডিউটি পড়েছে, তাতে রাত 10টার আগে বাড়ি পৌঁছতে পারবো না। ওকে যে খবর দেব তারও উপায় নেই। তুমি টিকিটটা রাখো, যদি ইচ্ছে হয় দেখো, নইলে বেচে দিয়ে তাড়াতাড়ি ওকে খবর দিয়ে দিও। বেচারা একা হলে বসলে বিপত্তিতে পড়তে পারে। সুবল মাথা নেড়েছিল, কিন্তু দ্রুত একটা টিকিট নিয়ে পালিয়ে এসেছিল হরিপদদার সামনে থেকে। তার শরীরে সব রক্ত মুখে চলে আসছে, হৃৎপিণ্ড জোরে শব্দ করছে। একবার মনে হলো আগে ভাগে বাড়ি গিয়ে নতুন বৌদিকে জানিয়ে দেয় ঘটনাটা, কিন্তু সেটাকে উড়িয়ে দিতে মুহূর্ত লাগলো না। সারাটা বিকেল জড়গ্রস্ত হয়ে রইল সুবল। রাস্তাঘাটের এমন অবস্থা যে পাড়ার হলে পৌঁছতে দেরি হয়ে গেল সুবলের। তখন বিজ্ঞাপন দেখাচ্ছে। দম বন্ধ করে টর্চের আলো অনুসরণ করে আসনে বসতে চাপা গলা শুনতে পেল সে। এত দেরি হলো যে, আমি কি ফেলনা? সুবলের মনে হয়েছিল ওর গলায় কোনো স্বর নেই, তবুও কোনো রকমে বলেছিল, আমি সুবল। ও মা, কি করে হলো? যেন খুব চমকে গেছেন নতুন বৌদি। যত কম কথায় পারে ঘটনাটা বলল সুবল। এবার নতুন বৌদি বললেন, ভাগ্যিস, নইলে তো বাবুর সঙ্গে কথাই হতো না। যা গম্ভীর। মোটেই আমি গম্ভীর নই, সে আমি তাকানো দেখেই বুঝতাম। কিভাবে তাকাতাম? গিলতে। এই সময় পেছন থেকে একজন বলল, দাদা আসতে, বাড়িতে কথা শেষ করে আসেন না কেন? সেই শুরু। তবে নতুন বৌদি খুব খেলুড়ে মেয়ে মানুষ। হাত ধরাধরি, চুমু খাওয়া খাই, কিংবা আরেকটু পর্যন্ত
যাতায়াত সীমাবদ্ধ ছিল। ছাদে গেলে চট করে নেমে আসতো তার ঘরে। তারপর মিনিট ৫ ওইসব কর্ম। তখন পাগল হয়ে যেত সুবল। কিন্তু চূড়ান্ত মুহূর্তে বাধা দিত নতুন বৌদি। "না, না সুবল ঠাকুরপো, ওটা না। তোমার দাদা টের পেলে কেটে ফেলবে আমাকে।" "কি করে টের পাবে?" মরিয়া হয়ে উঠেছিল সুবল। "কি করে টের পাবে?" "পাবে। তাছাড়া আমার নিজেকে কেমন নোংরা মনে হয়। আর সব করো, আর সব করো না। আমি তো তোমার আছি।" নতুন বৌদি মোহিনী হাসি হাসত। "না, না, আমি তোমার ছলনায় ভুলবো না।" "বাবা, এ দেখছি হেলে থেকে গোখরো। তোমার দাদার বাচ্চা হবে না। বড় ডাক্তারে বলে দিয়েছে। ফট করে যদি আমার একটা কিছু হয়ে যায় তাহলে কি জবাব দেব?" তখন শরীরের নিয়ম কানুন ভালো বুঝতো না সুবল। ফলে ওই কথার পর গুটিয়ে যেত সে। আর তখনই নতুন বৌদি বলতো, "তোমার দাদা আমাকে খুব ভালোবাসে।" "তাই নাকি?" খুব খারাপ লাগতো কথাটা। হুম, আমাকে নিয়ে কি করবে ভেবে পায় না। মোটা একটা উপরি পেলে বলেছে টেপ রেকর্ডার কিনে দেবে। তাতে আমি তোমার গলা ধরে রাখবো। যখনই ইচ্ছে হবে তখনই বাজিয়ে শুনবো। অনন্তকাল তুমি থাকবে আমার কাছে। সেই চিত্তচাঞ্চল্যের সময় পৃথিবীতে আর সবকিছু মুছে গিয়ে শুধু নতুন বৌদির মুখ, হাসি, হাস্য তাকে ঘিরে রেখেছিল। সে সময় অফিস ফাঁকি দিয়ে সিনেমা দেখেছে কত। বাসে চেপে আজ ব্যারাকপুর, কাল কল্যাণী। এমন ভাবে যাওয়া হতো যে বিকেলের মধ্যে নতুন বৌদি বাড়িতে ফিরতে পারে। কিন্তু এসবে মন ভরতো না সুবলের। কিন্তু নতুন বৌদি বলতো, তুমি একটা বোকা। আমার তো ছেলেপুলে হবে না কখনো। সারা জীবন বেশ দুজনে প্রেম করে যাব। কিন্তু একটা শর্ত আছে।" "এই শর্ত?" "তোমার বিয়ে করা চলবে না।" "কিন্তু আমি তো তোমাকে সম্পূর্ণ পাচ্ছি না।" অনেকক্ষণ ভেবেছিল নতুন বৌদি। তারপর রহস্য করে বলেছিল, পেলেই তো স্বাদ মিটে যাবে।" "আচ্ছা বেশ, তুমি যদি কথা দাও বিয়ে করবে না, তাহলে এই আড়ালটা আমি রাখবো না। এখনই কথা দিতে হবে না, ভেবে বলো।" মন যখন প্রায় ঠিকই, তখনই মা কাণ্ডটা করল। রবিবার দুপুরে খাওয়া দাওয়ার পর বলল, "খোকা, আজ তোকে মেয়ে দেখতে যেতে হবে। বেশি দূরে নয়, মানিকতলায়। খুব ভালো বংশ। ফুলের নামে মেয়েটির নাম মালতী।" আকাশ থেকে পড়েছিল সুবল। "কার জন্যে যাব?" "কার আবার, তোর? আমি আর এসব বিলিল্লাপনা চোখে দেখতে পারছি না। ও ডাইনির হাত থেকে তোকে বাঁচাতে তো হবে।" আঁতকে উঠেছিল সুবল। "কি যাতা বলছো তুমি মা?" "ঠিকই বলছি। আমরা তো আর ঘাসে মুখ দিয়ে চিরকাল চলতে পারি না। তোর দাদা অনেক খুঁজে এই সম্বন্ধটা এনেছে। তুই যদি না যাস তাহলে আমার মরা মুখ দেখবি, এই বলে দিলাম। তোর দাদা বৌদি ৩টের সময় যাবে। হাতে সময় মাত্র ২ ঘন্টা। অথচ কি করবে ভেবে পাচ্ছিল না সুবল। মালতী নামক যুবতী সম্পর্কে তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না। খবরটা নতুন বৌদিকে জানানো দরকার। একটা পরামর্শ করলে সে ভেবে পাচ্ছিল না। মা এই গোপন ব্যাপার কি করে জেনে গেল? একবার মনে হলো বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু সেটা করলে তো নতুন বৌদিকে সঙ্গে নিয়ে যাওয়া যাবে না। সেই যন্ত্রণা একা যখন বিদ্ধ করছে, তখনই হরিপদদা এসে দাঁড়ালো দরজায়। ভূত দেখার মতো চমকে উঠেছিল সে। ঘটনাটা কি হরিপদদাও জেনে গিয়ে তাকে সার্চ করতে এসেছে? হরিপদদা বললেন, "কি হে, এখনো সাজুগুজু করনি? রেডি হও জলদি। তোমার মা আর দাদা বললেন আমাকেও সঙ্গে যেতে। বিনি পয়সায় বেশ খ্যাটন মারা যাবে। জলদি করো, জলদি করো, আর দেরি নেই।" মেয়ের দেখা মানে বিয়ে হয়ে যাওয়া নয়, নিজেকে বোঝালো সুবল। যখন বের হলো তখন ধারে কাছে নতুন বৌদি নেই। মনটায় খিঁচ ধরল। সামনে থাকলে অন্তত ইশারায় বোঝাতো ভয়ের কিছু নেই, মায়ের কথা রাখতেই যাওয়া। তবে মালতী মেয়েটা খারাপ নয়। তবে কিনা নতুন বৌদির ধারণ নেই।
হরিপদদা বললেন, বউ যদি আনতে হয় তো এরকম মেয়েই উপযুক্ত, শিখিয়ে পড়িয়ে নিজের মতো করে নিতে পারবে। ধেড়ে মেয়ে আনলে তার মুখে লাগাম বাঁধবার সুযোগ পাবে না, হ্যাঁ, সারা জীবন। আর ভাগ্যটা এমনই, সেই রাত্রেই কিনা হরিপদদার শালার অসুস্থতার খবর এলো। পরদিন বাড়ি ফাঁকা। নতুন বৌদিকে রেখে এলো হরিপদদা দেশের বাড়িতে। বিয়েটা চুকে গেল। সুবলের কোনো উপায় ছিল না। মা এমন বাড়াবাড়ি শুরু করেছিল যে ভয় হচ্ছিল, হরিপদদা তো বটে, সমস্ত পাড়াটাই না জেনে যায়। এমনকি সুবলের নিজের বৌদি ঘুরিয়ে ফিরিয়ে জানালো, বাড়িটা এখন বেশ শান্ত। তিনি থাকলে তো ওপাশের রায়বাবুর জানলা বন্ধ হতেই চায় না। কথাটা শুনে চোয়াল শক্ত হয়ে গিয়েছিল সুবলের। নতুন বৌদিদের উল্টো দিকে রায়বাবু থাকেন, পাড়ার সেরা লম্পট। 50 বছর বয়সেও রোজ সন্ধেবেলায় গিলে করা পাঞ্জাবি পরে বেরিয়ে যান বাড়ি থেকে। নতুন বৌদির সঙ্গে খুব রাগ হলেও মনে হয়েছিল একবার নতুন বৌদির সঙ্গে কথা বলা দরকার। কিন্তু সেই যে দেশে গিয়েছেন, আর ফেরবার নাম নেই। সেখানে যাওয়া যে অশোভন তা বুঝবার মতো বুদ্ধি ছিল সুবলের। বৌভাতের দিন ফিরে এলো নতুন বৌদি। একদম ঘরে ঢুকে নতুন বৌদি মালতীকে দেখে বলল, ইস, কি সুন্দর বউ এসেছে, কিন্তু ভাই সাবধানে থেকো। মালতী বুঝতে না পেরে অবাক হয়ে তাকিয়েছিল। নতুন বৌদি হেসে গড়িয়ে পড়ল, উপসী বাঘের মুখে পড়েছে তো, হাড়গোড় আস্ত রাখলে হয়। আর সেই রাত্রেই মা সর্বনাশটি করলেন। ফুলশয্যায় মালতী যখন সেজেগুজে এলো, তখন সুবলের বিবেক জ্বালাটা কমেছে। একটা সম্পূর্ণ নারীকে পাওয়ার জন্য এসে তৈরি। মালতী ঘরে ঢুকে জিজ্ঞাসা করলো, ওই ভাড়াটে বউটার সঙ্গে তোমার কি সম্পর্ক? হোঁচট খেল সুবল, কোনো রকমে বলল, মানে? মা তো বললেন, বৌমা, একটা কথা বলে দি, ছেলে আমার খুব ভালো, কিন্তু ওই বউটা একটা ডাইনি। খবরদার খোকাকে ওর কাছে যেতে দিও না, দিলে তোমার কপাল পুড়বে। কেন? কেন বললেন উনি এ কথা? সেটা মাকে জিজ্ঞাসা করলেন না কেন? সেই মুহূর্তে মায়ের প্রতি ক্রোধে তার শরীর জ্বলে যাচ্ছিল। প্রথম রাত্রেই বউকে সব না বললে চলছিল না। আমি তোমার মুখ থেকে শুনতে চাই। এমনি ঠাট্টাই আর কি করতাম, আর কিছু না। কথা ঘোরাতে চাইল সুবল। আর কিছু না? না? তাহলে তুমি ওর সঙ্গে কোনোদিন কথা না বলে থাকতে পারবে? কেন পারবো না? কেন পারবো না? সেই মুহূর্তে সুবল প্রসঙ্গটা শেষ করতে চাইছিল। বেশ, কথাটা মনে রেখো। মালতীর শরীরে তেমন কোনো আকর্ষণ নেই। একবার বর্ধমানে গিয়েছিল সুবল। নতুন জায়গার আকর্ষণ ফুরিয়ে যেতে এক বেলাও লাগেনি। আর একবার দিল্লিতে গিয়েছিল বেড়াতে। 7 দিনেও আকর্ষণ শেষ হয়নি। এ যেন সেই রকম ব্যাপার। কিন্তু তারপর থেকে যে ব্যাপারটা শুরু হয়েছে সেটাই মারাত্মক। এই বাড়ি থেকে বের হতে গেলে নতুন বৌদির ঘরের সামনে দিয়ে যেতে হয়। সিঁড়ির আড়াল থাকায় ওই ঘরের সামনেটা এই পাশের ঘরগুলো থেকে দেখা যায় না। ফুলসজ্জার পরদিন যখন সুবল নিচে নামছে, তখনই নতুন বৌদিকে দেখতে পেল। ঘরের সামনে দাঁড়িয়ে আছে খোলা চুলে, চোখ জ্বলছে, মুখ নিচু করে পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছিল সুবল। চাপা গলায় ডাক এলো, দাঁড়াও। মুহূর্তে পা থেমে গেল। খুব মজা লুটলে কাল রাত্রে, তাই না? জবাব দিতে পারেনি সুবল। তাড়াতাড়ি আড়াল ছেড়ে বেরিয়ে এসেছিল। তারপর ওখান দিয়ে যেতে গেলেই শোনে, কবে পিও পেবো? কিংবা, বেশ তো, বেশ তো, জড়িয়ে ধরে শোয়া হচ্ছে পাটকাঠিটাকে। এসব বলা হয় চাপা গলায়, যাতে সুবল ছাড়া অন্য কেউ শুনতে পায় না। ওই আড়ালটুকু পার হতে সুবলের বুক ফেটে যায়। দিনের পর দিন একই সংলাপ, একই যন্ত্রণা। প্রথম প্রথম সুবলের মনে হতো সে পাগল হয়ে যাবে। এখন ঘাটা পড়ে যাওয়ার অবস্থায়।
এতগুলো বছর কাটল। মালতী সত্যি পুরনো হয়ে গিয়েছে। এই স্বল্প সময়েই সুবলের শরীরের সব নখগুলো ঝরে খাটো হয়ে গেছে। সংসারে অভাব বেড়েছে, সেটা সামলাতেই প্রাণ জেরবার। প্রেমের চিন্তা মাথাতেই আসে না। রাত্রে রুটি তরকারি পেটে চালান দিয়ে মরার মতো ঘুমিয়ে পড়তে পারলেই শান্তি। মালতীরও কোনো দাবি দাওয়া নেই। যত দিন যাচ্ছে ততই শুকিয়ে যাচ্ছে শরীর। ঘন্টার হাড় বেরিয়ে এসেছে, গাল ভেঙেছে। রমণী সুলভ কোনো কমনীয়তা নেই। মালতীকে দেখলেই বোঝা যায় ওদের সংসারটা খুব অভাবী। এর মধ্যে মা স্বর্গে গিয়েছেন, কিন্তু যে চারাটি পুঁতে গিয়েছেন সেটি বড় হয়েছে। মালতীর মনে সন্দেহ ঠিক করছে। তার শরীর যত চিমসে হচ্ছে, নতুন বৌদির তত জিল্লা বাড়ছে। পাড়ার ছেলেরা তো জিভ ভর্তি ভর্তি জল নিয়ে বসে আছে রকে দিনরাত। ওপাশের জানলা ঝড় বৃষ্টিতেও বন্ধ হতে চায় না। কিন্তু সুবলের চোখ পড়লেও আজকাল মন থেকে কোনো সাড়া আসে না। সারা দিনের অর্থচিন্তার ধকল এত ক্লান্ত করে শরীরটাকে যে কোনো রকম কামনা বাসনা মাথায় বেশিক্ষণ স্থায়ী হয় না। আশ্চর্য, নতুন নদীর কিন্তু খোঁটাতেও আর বিরাম নেই। আর বিরাম নেই মালতীর শাসানির। নতুন বৌদির সঙ্গে একটিও কথা নয়। এই অবস্থায় কোঅপারেটিভ থেকে ধার করে টেপ রেকর্ডার কেনার কথা স্বপ্নেও পাওয়া যায় না। এরপরে আছে মালতীর নতুন বাড়ির আবদার, তাতেও তো মোটা খরচের ধাক্কা। কিন্তু টেপ রেকর্ডার না কিনে তার উপায় ছিল না। সেদিন বাজার ফেরত নিত্যর চায়ের দোকানে দাঁড়িয়েছিল সুবল। নিত্য এখনো 20 পয়সায় চা বেচে। সেখানে যোগিন এসেছিল। যোগিন জাহাজে কাজ করে। প্রত্যেক বছর বেশ কিছু বিদেশি মাল নিয়ে এসে পাড়ার লোকেদের কাছে ঝেড়ে দেয়। সুবল দেখল হরিপদদা যোগিনের সঙ্গে কথা বলছে। যোগিন বলল, না না, এবার কোনো ইলেকট্রনিক জিনিস আনতে পারিনি, শুধু পারফিউম আর জামা প্যান্ট। হরিপদদা বলল, কিন্তু তোমায় গতবার বলেছিলাম একটা টেপ রেকর্ডার আনতে। আরে হরিদা, এ আপনার রেল কোম্পানি নয়। মাঝে মাঝে কাস্টমসের বাবুরা এমন করা হয় যে ওসব আনা যায় না। এখন তো দেশি কত ভালো মাল বেরিয়েছে, তাই কিনুন না। যোগিন বিদেশি সিগারেট ধরিয়েছিল। না না, আমার বউয়ের বিদেশি জিনিস পছন্দ। এই সময় যোগিন তাকে দেখতে পেল। এই যে সুবল, তোদের সঙ্গে কান্তি বাবু বলে কেউ কাজ করে? কান্তি হালদার। সুবল ঘাড় নাড়ল। হ্যাঁ, কান্তি বাবু অনেক উঁচু পোস্টে আছেন, বেশ বড় লোক। যোগিন হাসল। হরিদা, সুবলকে ধরুন, ওই কান্তি বাবুর কাছে বিদেশি মাল আছে। ওর ভাই তো আমাদের সঙ্গে জাহাজে কাজ করে, একমাত্র ওই এনেছে ম্যানেজ করে। সুবলের সঙ্গে হরিপদর আজকাল বাক্যালাপ কমে গিয়েছে। কোনো গোলমাল হয়নি। সুবলই এড়িয়ে চলে, মালতীর ভয়ে কম কথা বলে। হরিদার নেমে এলো দোকান থেকে। ভাই সুবল, তুমি তাহলে উপকারটা করো, আমাকে কান্তিবাবুর কাছে নিয়ে চলো। তোমার নতুন বৌদির আবদার তো জানো, যা চাইবে তার না পাওয়া পর্যন্ত শান্ত হবে না। ওসব ঝামেলায় থাকতে চায়নি সুবল, বলেছিল, ঠিক আছে, আগে কথা বলে দেখি উনি কি বলেন। অফিসার মানুষ তো, আজকালের মধ্যেই করে ফেলো ভাই। আর কোন কোম্পানির কি মডেল, কি জিনিস তাও জেনে এসো। বাজারের দামটা যাচাই করে আসতে হবে তো। কান্তিদার কাছে মালটা দেখে মন খারাপ হয়ে গেল। শব্দ শুনলে মনে হয় কেউ যেন বুকের মধ্যে বসে কথা বলছে। তার যদি টাকা থাকতো তাহলে, ভাবতে ভাবতে সে মরিয়া হয়ে উঠল। 1200 টাকা কি এই জন্মে শোধ হবে না? মালতীকে বললে কাইমাই করে উঠত। চুপি চুপি কোঅপারেটিভ থেকে টাকাটা তুলে জিনিসটা ঘরে নিয়ে এলো সুবল। বেশ লম্বা দুটো স্পিকার, দেখতে চমৎকার, কিন্তু এক সেট ব্যাটারিও কিনতে হলো সেই সঙ্গে। পুরোনো আমলের বাড়িতে এসি কারেন্ট আসেনি, ব্যাটারির খরচটা গায়ে লাগলো। মালতী জিজ্ঞাসা করলো, ওটা কি? টেপ রেকর্ডার। কি? টেপ রেকর্ডার? এখানে গান বাজে?
তুমি ইচ্ছে করলে কথা বলতে পারো, সেটাও রেকর্ড করা যাবে। কিন্তু দোকান থেকে বলে দিয়েছে আমি ছাড়া কেউ যেন হাত না দেয়। হাত দিতে বয়ে গেছে আমার। তা কত দাম নিল? নেয়নি এখনো। আগে বাজিয়ে দেখি। কাকে শোনাবে গান? কাকে আবার? নিজেরাই শুনবো। ঢং। মালতীর মুখটা কুৎসিত হলো। মেয়ের একটা ভালো জামা নেই, উনি গান শুনবার যন্ত্র নিয়ে এলেন। সযত্নে টিপটা চালালো সুবল। কান্তিতে একটা ক্যাসেট দিয়েছিল। কি সুন্দর আওয়াজ। বাচ্চাটা এগিয়ে এসেছিল যন্ত্রটার দিকে। এক ধমক দিল সুবল। না, বাইরে রাখা চলবে না, আলমারিতেই বন্ধ রাখতে হবে। এর মর্ম এরা কি বুঝবে? লতার গান হচ্ছে। আর তখনই খেয়াল হলো নতুন বৌদির আজও টেপ রেকর্ডার কেনা হয়নি। নিশ্চয়ই এই গান নিচে পৌঁছচ্ছে। শব্দটাকে আরো একটু বাড়িয়ে দিল সুবল। কানের মাথা খেয়েছো নাকি? হাঁটার জায়গা নেই ঘরে, উনি মাইক চালাচ্ছেন। আহ, বন্ধ করো, আমার মাথা ধরে গেল বাবা। বাধ্য হয়ে আওয়াজটা কমিয়ে দিল সুবল। সত্যি, এই টেপ রেকর্ডারের তুলনায় ওদের ঘরটা খুবই ছোট। তারপরে কি মনে হতে গানটাকে বন্ধ করে রেকর্ড করবার বোতাম টিপে জিজ্ঞাসা করলো, তোমার এটাকে পছন্দ হচ্ছে না? আমার কোন পছন্দটা তুমি জানো? যে কদিন পেরেছো আমার শরীরটাকে ছিবড়ে করে এখন সোহাগ জানানো হচ্ছে। বলি আজ রেশন না আনলে কাল হাঁড়ি চড়বে না। চট করে বোতাম টিপে ঘুরিয়ে নিয়ে আবার মেশিন চালু করতে মালতীর মুখটা বিস্ফারিত হলো। নিজের গলা নিজের কানে যেতে এক হাত জিভ বের করে সে বলল, হে মা, এসব হয় নাকি? হুম, এখন থেকে সাবধানে কথা বলবে, নইলে রেকর্ড করে 5 জনকে শোনাবো। খবরটা চাপা থাকলো না। হরিপদদা পরদিনই তাকে ধরলেন। এনেছো ভাই, এনেছো? হুম। তা কত দাম পড়লো? 1500। 1500? কেমন দেখতে? ভালো, তবে বিক্রি করব না। সে কি, তুমি তো আমার জন্যই এনেছো। না, বিক্রি করব না। সুবল ভাই, কাল থেকে ও আমার মাথা খেয়ে ফেলছে। তুমি না হয় আর একটা কিনে নিও, এটা আমাকে দিয়ে দাও, আমার সংসারে শান্তি থাকবে না। আমি পারবো না। বেশ বেশ, আমি তোমাকে 1600 দিচ্ছি, 100 তোমার লাভ থাকলো। শক্ত হয়ে গেল সুবল। 1200 টাকায় কিনে 400 লাভ। সে বলল, দেখি। সেদিনই বাড়ি ফিরে সিঁড়ির আড়ালে আসতে শুনতে পেল, কাল সারা রাত ওকে জড়িয়ে টেপ শোনা হয়েছে। তার যে একটা পাটকাঠি জড়ালেও আরাম বেশি হতো। সুবল কোনো কথা বলল না। ঘরে ফিরে শুনল, শোনো, ওই যন্ত্রটা ফিরিয়ে দিয়েছ। রাজ্যের লোক সারাদিন এসে দেখতে চায়, শুনতে চায়। দেখুক না। না। বেশ, বিক্রি করে দেবো ওটাকে। তোমার জিনিস নাকি যে বিক্রি করবে? যার জিনিস সে আমাকে কমিশন দেবে বেচতে পারলে। তা ধরো 400 টাকা লাভ হবে আমার। 400? মালতীর চোখ কপালে উঠল। সে যে অনেক টাকা গো। হুম। ভালোই হবে। বাচ্চার জামা, আমার শাড়ি, তোমার একটা ভালো প্যান্ট, এবারের পুজোর সব খরচ ওই দিয়েই করে ফেলা যাবে। তা যাও, আজকেই বেচে দিয়ে এসো। আজকেই? কেন? কেন দেরি করবে? যদি খদ্দের ফসকে যায়? সুবল উঠল। হরিতা নিশ্চয়ই এতক্ষণে ফিরেছে। খুব কষ্ট হচ্ছিল ওর। বড্ড মায়া লেগেছে এর মধ্যেই। মালতীর থেকেও যন্ত্রটা ওর কাছে যেন বেশি আদরের। কিন্তু 400 টাকা তো কম কথা নয়। জিনিসটা নিয়ে নিচে নেমে সে ডাকলো, হরিদা, হরিদা, এসো ভাই এসো, আমি এইমাত্র ফিরলাম। এনেছো? ঘরে ঢোকো না। সুবল আর চোখে দেখল উপরের বারান্দায় কেউ নেই। সে টুক করে পর্দা সরিয়ে ঘরে পা দিল। খাটের উপরে রাজরানীর মতন নতুন বৌদি বসে। হরিদাকে যেন চাকর চাকর দেখাচ্ছে। ঘরটাও বেশ বড়।
টেপ রেকর্ডারটা টেবিলে নামিয়ে রাখতে নতুন বৌদি ছুটে এসে হাত দিল। বাহ! কি সুন্দর! ঠিক এইরকমই চেয়েছিলাম আমি। দামটা বেশি। হরিদার পছন্দ হয়েছে। বাজারে ২,০০০ এও পাবেন না। সুবল বলল। নতুন বৌদি নিজেকেই যেন প্রশ্ন করছে। সাউন্ডটা কেমন? ক্যাসেট আছে? এক পিঠে লতার গান আছে। বলতে বলতেই খেয়াল হলো মালতীর গলাটা মোছা হয়নি। তার শরীরটা কেমন ঠান্ডা হয়ে গেল। কোন পিঠে গলাটা? কিছু করবার আগে নতুন বৌদি বোতাম টিপে দিল আর লতার গান ভেসে এলো। শব্দ শুনে ওরা খুব খুশি। এই নতুন বৌদিকে যেন চেনাই যাচ্ছে না। টাকা দিয়ে দিল হরিপদদা। অত টাকা ঘরে রাখে যে সে কত ঘুষ খায় কে জানে। তারপর সারাটা সময় নিচের ঘরে গান বাজতে লাগলো। মালতী জিজ্ঞাসা করল, হ্যাঁ গো, ওই গান নিচে বাজছে কেন? হরিদাকেই বেজে দিলাম। কেন? এত লোক থাকতে সেখানে কেন? আর লোক ছিল না। একদম চেঁচাবে না। ৪০০ টাকা আয় হয়েছে ধরো। পরদিন ১২০০ টাকা সযত্নে নিয়ে সুবল ঘর থেকে বের হলো। কোঅপারেটিভে জমা দিয়ে আসতে হবে। সিঁড়ি দিয়ে নামতে নামতে শুনল, যে কদিন পেরেছ আমার শরীরটাকে ছিঁড়বে করে এখন সোহাগ জানানো হচ্ছে। মালতীর গলা। তারপরেই হাসি। নতুন বৌদি হেসে চাপা গলায় বলছে, ওই তো পাটকাঠি, তাকেও ছিবড়ে করা। মরণ। রাগে শরীর জ্বলে গেল সুবলের। তাড়াতাড়ি পা চালিয়ে দেখল ঘরের দরজা খোলা। নতুন বৌদি ঘরে নেই। দূরে আর এক ভাড়াটের বউয়ের সঙ্গে গল্প করছে যেন খুব তন্ময় হয়ে। কোনো উপায় নেই ধরার। সে যে আসছে বুঝতে পেরে টিপটা আগে থেকেই চালু করে ওখানে গিয়ে দাঁড়িয়েছে। সুবলের মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছিল। এখন থেকে নতুন বৌদিকে আর প্রত্যেকদিন ওই কথা বলতে হবে না। যতদিন সে বেঁচে থাকবে ওই একটি কথাকে ঘুরিয়ে ঘুরিয়ে শোনানো চলবে। এই করাতের ধার এক জীবনেও ভোঁতা হবে না।